প্রিয় শিক্ষার্থী, আজকে অষ্টম অধ্যায় রসায়ন এবং শক্তি থেকে আমরা আলোচনা করব। এটা হচ্ছে এই অধ্যায়ের লেকচার 4 8.3.2 অনুচ্ছেদ। সেখানে সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণ এবং সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। তোমরা খেয়াল করো, টপিক দুটো খুবই কাছাকাছি, এজন্য সূক্ষ্ম পার্থক্যটা যাতে আমরা ধরতে পারি সেজন্য এই লেকচারটা আমি করেছি। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। এখন এই গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ বুঝতে গেলে সামান্য কয়েকটা রাশি সম্পর্কে আমাদের একটু জানতে হয়। সেটা হচ্ছে, প্রথমত জানতে হয় যে পরিবাহী কী। পরিবাহী হচ্ছে সেই সকল পদার্থ যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ বা তাপ প্রবাহিত হতে পারে। তো আমরা তাপের কথা এখানে খুব একটা গুরুত্ব দেব না, আমরা বলবো বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। তাহলে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা পরিবাহী বলি। যেমন তোমরা জানো, শুকনো কাঠ বা কাগজ এই পদার্থগুলোর মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, সুতরাং এগুলো কিন্তু পরিবাহী নয়। তাহলে এরা কারা? এরা হচ্ছে অপরিবাহী। তাহলে পরিবাহী হচ্ছে বিভিন্ন ধাতব পদার্থ হতে পারে, আর আয়নিক যৌগ, সমযোজী পোলার যৌগ হতে পারে। তাই আমরা পরিবাহীর শ্রেণী বিভাগটা একটু শিখে নিই। পরিবাহী হচ্ছে দুই প্রকার। একটাকে বলা হয় ধাতব পরিবাহী। ধাতব পরিবাহী কারা? যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় কোনোরূপ বিক্রিয়া সংঘটিত হয় না। আমি এটাকে রেড করে দিয়েছি, এটা গুরুত্ব দিবা। তাহলে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করলে কোনোরূপ বিক্রিয়া সংঘটিত হবে না, সেই সকল পদার্থকে বলা হবে ধাতব পরিবাহী। তো নাম যেহেতু ধাতব পরিবাহী, আমরা বুঝতে পারছি যে আসলে সকল ধাতুগুলো, যেমন লোহা, তামা, দস্তা, নিকেল, ক্রোমিয়াম, আরও আছে অনেক ধাতু, এরাই কিন্তু হচ্ছে ধাতব পরিবাহী। আর ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করার সময় যেহেতু বিক্রিয়া হয় না, সেহেতু পদার্থটার ক্ষয় হয় না, সেহেতু সেখানে নতুন কোনো পদার্থ সৃষ্টি হয় না। এই কথাগুলো আমরা মনে রাখবো। এরপরে দেখো, আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে সেই সকল পদার্থ যারা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, এবং বিদ্যুৎ পরিবহন যখন হয় তখন সেখানে বিক্রিয়া সংঘটিত হয়। তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য কারা? এরা হচ্ছে সকল আয়নিক যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় এবং সমযোজী পোলার যৌগ। তো সকল আয়নিক যৌগ হতে পারে সোডিয়াম ক্লোরাইড, হতে পারে পটাশিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট ইত্যাদি। আর সমযোজী পোলার যৌগের মধ্যে হতে পারে পানি অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এরকম আরও অসংখ্য যৌগ হতে পারে। মূল কথাটা হচ্ছে, এখানে যেহেতু বিক্রিয়া সংঘটিত হয়, সেহেতু এই সমস্ত পদার্থগুলো যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেখানে নতুন পদার্থ সৃষ্টি হয়, অর্থাৎ মূল পদার্থ নষ্ট হয়ে বা পরিবর্তিত হয়ে অন্য নতুন পদার্থে রূপান্তরিত হয়। এরা হয় বিভিন্ন ধরনের আয়নিক যৌগ বা সমযোজী পোলার যৌগ। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা এবার আমরা দেখব। তো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে প্রথমে কি করতে হবে? আমরা সোডিয়াম ক্লোরাইডকে গলিয়ে নেব। সোডিয়াম ক্লোরাইডকে যখন একটা পাত্রের মধ্যে আমরা গলাবো, তখন সেখানে সোডিয়াম আয়ন আলাদা হয়ে যাবে আর ক্লোরাইড আয়ন আলাদা হয়ে যাবে। সোডিয়াম আয়নটাকে আমরা নাম বলি ক্যাটায়ন, আর ক্লোরাইড আয়নটার নাম হচ্ছে অ্যানায়ন। তো যখন আমরা বাহির থেকে দুটো তড়িৎদ্বারে যখন বিদ্যুৎ সংযোগ দেবো, অর্থাৎ ব্যাটারির মাধ্যমে যখন আমরা বিদ্যুৎ সংযোগ দেব, তখন নেগেটিভ দণ্ডটার নাম হবে ক্যাথোড আর পজিটিভ দণ্ডটার নাম হবে অ্যানোড। ক্যাটায়নটা সবসময় ক্যাথোডে ধাবিত হবে, যেহেতু ক্যাটায়ন পজিটিভ আর দণ্ডটা নেগেটিভ। পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, তাই না? এ কারণে ক্যাটায়ন ক্যাথোডে ধাবিত হবে, অ্যানায়ন অ্যানোডে ধাবিত হবে। তাহলে ক্যাথোড এবং অ্যানোডটাকে তোমরা এভাবে মনে রাখতে পারো, যে দণ্ডে ক্যাটায়ন গিয়ে বিক্রিয়া করে তাকে ক্যাথোড বলা যাবে, আর ঋণাত্মক আয়ন অর্থাৎ অ্যানায়ন যে তড়িৎদ্বার কর্তৃক আকর্ষিত হয় সেটাকে বলা যাবে অ্যানোড। এরপরে দেখো, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার জন্য কিভাবে এটা দ্রবণের মধ্যে থাকে তার বর্ণনাটা এখানে দেওয়া আছে, তোমরা এটা একটু দেখবা। যেটা আমি একটু আগেই বলেছি যে দ্রবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইডকে যখন গলাবো তখন সোডিয়াম আয়ন আলাদা হয়ে যাবে, ক্লোরাইড আয়ন আলাদা হয়ে যাবে, আর যখনই আমরা এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করব তখন এই সোডিয়াম আয়ন গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে আর ক্লোরাইড আয়ন গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে। এটা আমরা বিস্তারিত দেখতেছি এই পৃষ্ঠায়। তো এখানে দেখো, ওই ছবিটা এখানে দেওয়া আছে। তাহলে ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার এবং সেখানে আকৃষ্ট হবে ক্যাটায়ন। তো ক্যাটায়ন মানে নিচের বিক্রিয়াটা, তাহলে ক্যাথোডে এই বিক্রিয়াটা সংঘটিত হবে। তার মানে সোডিয়াম আয়ন সে কী করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে, যেহেতু সোডিয়ামের চার্জ 1+, একটা ইলেকট্রন গ্রহণ করে সে সোডিয়াম ধাতুতে পরিণত হয়ে এই দণ্ডের গায়ে লেগে যাবে, যেহেতু সোডিয়াম ধাতু কঠিন পদার্থ। অপরদিকে অ্যানোডে কী হবে?
এই অ্যানোডে মানে ব্যাটারি থেকে এখানে পজিটিভ চার্জ দেওয়া আছে, সুতরাং এই দণ্ডটাতে ক্লোরাইড আয়ন কর্তৃক আকৃষ্ট হবে এবং ক্লোরাইড আয়ন এই দণ্ডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে। অতিরিক্ত ইলেকট্রনটা ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। এটাকে আমরা হাফ অণু ক্লোরিন আকারে লিখতে পারি। তাহলে আমরা দেখলাম কি, সোডিয়াম ক্লোরাইডের গলিত সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হবে আর অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড কি হলো, তড়িতের সাহায্যে বিশ্লেষণ মানে আলাদা মানে পৃথক হয়ে গেল। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কি করা যায়, তাহলে কোনো পদার্থকে আলাদা করে দেওয়া যায়, তার ক্যাটায়ন এবং অ্যানায়নকে আলাদা করে নিতে পারি আমরা। এরপর আমরা দেখতে চলেছি যে দ্রবীভূত অবস্থায় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ এখানে আমরা বলছি যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। NaCl ব্র্যাকেটে দেখো আমি AQ দিছি, একুয়াস মানে পানি, এরকম যদি লেখা দেখো AQ তাহলে বুঝবা যে জলীয় দ্রবণ বোঝানো হচ্ছে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে কি হবে, একটা পাত্রের মধ্যে যখন আমি সোডিয়াম ক্লোরাইড এবং জল নেব মানে পানি নেব, তখন কিন্তু সেটা কি হবে, এই সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে যাবে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাসে পরিণত হবে। আর যেহেতু সেখানে পানি আছে, পানিও আবার আয়নিত হবে, পানিও সামান্য মাত্রা কি হয়, আয়নিত হয়ে হাইড্রোজেন প্লাস আর OH অর্থাৎ হাইড্রোক্সিল মাইনাসে পরিণত হবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করব, সেখানে ক্যাটায়ন থাকবে দুটো, অ্যানায়নও থাকবে দুটো। এই দুটো অ্যানায়ন, একটা ক্লোরাইড একটা হাইড্রোক্সাইড আয়ন, আর এই দুটো হচ্ছে ক্যাটায়ন, একটা সোডিয়াম আয়ন একটা প্রোটন অর্থাৎ H+। তাহলে বিষয়টা মনে হয় আগের মতো সহজ হবে না, যেহেতু এখানে একাধিক ক্যাটায়ন এবং একাধিক অ্যানায়ন আছে, এখানে আরও কিছু বিষয় জড়িত আছে। তাহলে আমরা দেখব এরকম একটা চিত্র আমরা করতে পারি। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের জন্য এরকম একটা চিত্র হবে। এখানে আগের মতো সিস্টেমগুলো আছে, একটা ক্যাথোড একটা অ্যানোড তৈরি করা আছে, এখানে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দেওয়া আছে। এই যে আয়নগুলো ইতিপূর্বে তৈরি হয়েছিল সেই আয়নগুলো এখানে তৈরি হয়েছে। এখন যদি আমরা বিদ্যুৎ দেই এখানে, তাহলে বিক্রিয়া হবে। তাহলে সেই বিক্রিয়াগুলো কি বিক্রিয়া হবে, ক্যাথোডে কি বিক্রিয়া হবে আর অ্যানোডে কি বিক্রিয়া হবে। এখানে দেখা যাচ্ছে ক্যাথোডে হাইড্রোজেন আয়ন গিয়ে বিক্রিয়া করেছে, তাই না? তো আমরা বলেছি যে ক্যাটায়ন আছে দুটো, একটা সোডিয়াম প্লাস আর H+, তাহলে হাইড্রোজেন কেন গেল? আর অ্যানোডে গিয়েছে এখানে ক্লোরিন, কিন্তু অ্যানোড কিন্তু আমাদের অ্যানায়ন দুটো আছে অর্থাৎ ক্লোরাইড এবং হাইড্রোক্সাইড। তাহলে কেন ক্লোরিন গেল, এর ব্যাখ্যা জানতে গেলে আমাদেরকে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারণী। এই সারণীতে যে আয়নগুলো আমরা দেখতে পাচ্ছি, এই নিচের দিকের আয়নগুলো ইলেকট্রন, এই আয়নগুলো সবাই ইলেকট্রন গ্রহণ করে, তাই না? যেহেতু প্রত্যেকে পজিটিভ চার্জ, এরা A3টা A1টা A2টা, অনুরূপভাবে A3টা A2টা একটা 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 এরকম পরিমাণে ইলেকট্রন গ্রহণ করে এরা কিন্তু সবাই ধাতুতে পরিণত হবে অর্থাৎ চার্জ মুক্ত হবে। কিন্তু প্রবণতা হচ্ছে নিচের দিককার আয়নগুলোর চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি। যতই আমরা উপরের দিকে যাব ততই আয়নগুলোর চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কমে যাবে। এখানে ঠিক তাই, অ্যানায়নগুলোর ক্ষেত্রে যেটা দেওয়া আছে একই সিস্টেম, অর্থাৎ হাইড্রোক্সাইড আয়ন আগে ইলেকট্রন ত্যাগ করবে, তার থেকে একটু এটা ত্যাগ করার প্রবণতা কম, তার থেকে ব্রোমাইড আয়নের কম, তার থেকে ক্লোরাইড আয়নের কম। এটা হচ্ছে স্বাভাবিকভাবেই এইভাবে তারা চার্জ মুক্ত হয়। কিন্তু এর সঙ্গে আরও কিছু ফ্যাক্টর জড়িত আছে। দেখো এই হিসেবে যদি আমরা দেখি তাহলে আমার এখানে কিন্তু হাইড্রোজেন আয়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি সোডিয়াম আয়নের তুলনায়, কেননা আমাদের এখানে ক্যাটায়ন আছে দুটো, একটা সোডিয়াম প্লাস আর H+। তাহলে হাইড্রোজেন আয়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি এবং এখানে হাইড্রোজেন আয়নই চার্জ মুক্ত হয়েছে, স্বাভাবিক নিয়মের মধ্যেই আছে। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এখানে ক্লোরাইড আয়ন চার্জ মুক্ত হয়েছে। এখন ক্লোরাইড আয়ন যে চার্জ মুক্ত হলো, আমাদের তো হাইড্রোক্সাইড আয়নও সেখানে আছে। কী কারণে ক্লোরাইড আয়ন চার্জ মুক্ত হলো? এখানে আমাদের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। আমি পরবর্তী লেকচারে ওটা বিস্তারিত আলোচনা করেছি, তবে এখানে আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি। অনেক ক্ষেত্রে আয়নের ঘনমাত্রা যদি বেশি হয়, দ্রবণে যদি কোনো আয়নের ঘনমাত্রা যদি বেশি হয়, ঘনমাত্রা বেশির কারণে সেই আয়ন আগে চার্জ মুক্ত হয়। আমাদের এখানে কিন্তু এটা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। পানি আমরা জানি স্বল্প মাত্রা আয়নিত হয়, অর্থাৎ হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ সেখানে কম, আর সোডিয়াম ক্লোরাইড এসছে, সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, এটা পুরো মাত্রায় আয়নিত হয়। তাহলে বোঝা যাচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা অনেক বেশি, যে কারণে কিন্তু এখানে ক্লোরাইড আয়ন চার্জ মুক্ত হয়েছে। তো এটা মনে রাখবো আমরা, এবং পরবর্তী লেকচারটা ফলো করলে এই সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যাবে।
এবার আমি দুটো বিষয় যেহেতু খুব কাছাকাছি, একটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ এবং সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, এটা ছাত্রদের মধ্যে অনেকটাই গোলমাল দেখা দেয়, অনেকে বুঝে উঠতে পারে না, পার্থক্যটা ধরতে পারে না। এই জন্য আমি এটাকে পাশাপাশি আলোচনা করেছি যাতে তোমাদের সুবিধা হয়। এখানে দেখো সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে, আর সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে সেটা আমি পাশাপাশি দেখিয়েছি। তোমরা পার্থক্যটা দেখে নাও। দেখো এখানে বিক্রিয়াগত কি পার্থক্য। এখানে ক্যাথোড, অর্থাৎ এই ক্যাথোডে সোডিয়াম যাবে, যেহেতু একমাত্র আয়ন সোডিয়াম, সোডিয়াম গিয়ে সোডিয়াম ধাতুতে পরিণত হবে, আর একমাত্র অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড আয়ন, এবং সেটা এখানে গিয়ে চার্জমুক্ত হয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হবে, ক্লোরিন গ্যাসে পরিণত হবে। ঠিক আছে, এখন আমরা ডান দিকে আসি। দেখো এখানে কিন্তু আমাদের সোডিয়াম কিন্তু বিক্রিয়া করেনি, এখানে বিক্রিয়া করেছে হাইড্রোজেন আয়ন। এখানে আমাদের ক্যাথোডে বিক্রিয়া করেছে হাইড্রোজেন আয়ন এবং সেটা হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়েছে। কেন আমরা এটা পেলাম? এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণীর চার্জ মুক্ত হওয়ার যে প্রবণতা, সেই প্রবণতায় দেখা যাচ্ছে হাইড্রোজেন আয়নের অবস্থান অনেক নিচে এবং সোডিয়ামের আয়নের অবস্থান অনেক উপরে। যেহেতু হাইড্রোজেন আয়নের অবস্থান অনেক নিচে ছিল, তাই হাইড্রোজেন আয়ন আগে চার্জ মুক্ত হয়েছে। এখন এক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে অ্যানোডে বিক্রিয়ায়, অ্যানোডের ক্ষেত্রে আমার ক্লোরাইড যাবে না হাইড্রোক্সাইড যাবে? এখানে কিন্তু হাইড্রোক্সাইড আয়ন নিচে, কিন্তু খুব বেশি নিচে না। ক্লোরাইড এবং হাইড্রোক্সাইড আয়নের মধ্যে পার্থক্য খুব বেশি নয়, মাঝখানে দুটো আয়ন আছে মাত্র। এখন ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, অত্যাধিক ঘনমাত্রা থাকার কারণে কিন্তু এখানে ক্লোরাইড আয়ন চার্জমুক্ত হয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হয়েছে। এটার মধ্যে মিল হচ্ছে যে অ্যানোডে উভয় ক্ষেত্রেই ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে, অ্যানোডে উভয় ক্ষেত্রে ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে, কিন্তু ক্যাথোডে এই গলিত সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সোডিয়াম ধাতু এবং সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। বিষয়টা এখন তোমরা মনোযোগ সহকারে দেখলে পার্থক্যটা বুঝতে পারবে। তো এই ছিল আমাদের আজকের এই লেকচারটা। পরবর্তী লেকচার 5, এখানে আমি পানির তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার লেকচারটা উপভোগ করার জন্য এবং পরবর্তীতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।